এই মাছিগুলো তাদের নিজেদের কলোনির বিভিন্ন কাজে যার পরনায় ব্যস্ত। তবে এই ব্যস্ত সময়কে ধরে রাখতে ওদের যেটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো খাবার, যার কারণে ওরা পালাক্রমে বেরিয়ে পড়ে মধু সংগ্রহে। বিভিন্ন পতঙ্গের পাশাপাশি এরাও আপন মনে সংগ্রহ করে মধু, আর তার সঙ্গে এরা যে বিশেষ ও অতি গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলে তা হলো পরাগায়ন। আর এই পরাগায়নে এরা একটি বিশেষ ধরনের কাজ করতে পারে যা অন্যান্য মধু আহরণকারী পতঙ্গগুলো পারে না। সেই কাজটি হলো টমেটো ও বেগুনের মতো গাছের পরাগায়ন। কিন্তু সেই গাছের ফুলগুলোতে এমন বিশেষ কি রয়েছে যা এই পতঙ্গ ছাড়া অন্যান্য পতঙ্গের পক্ষে, বিশেষ করে মৌমাছির পক্ষেও পরাগায়ন ঘটানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ ক্ষমতা সম্পন্ন এই বিশেষ পলিনেটর পতঙ্গটি আমাদের অতি পরিচিত ভোমরা। এটির নাম বাম্বলবি, যারা বম্বাস গণের অন্তর্ভুক্ত এবং প্রজাতির সংখ্যা 250টিরও বেশি। তবে প্রজাতি যতই হোক, এরা প্রত্যেকেই এই কাজে একেবারে পারদর্শী। তবে কেন এবং কিভাবে ওরা এই কাজটি করে তা জানবার জন্য আমাদের প্রথমেই জানতে হবে পরাগায়ন কিভাবে হয়। আর সেটি জানবার জন্য প্রথমে এই ফুলটির দিকে খেয়াল করুন। এটি একটি কুমড়ার ফুল। তো এই ফুলটি পুরুষ ফুল নাকি স্ত্রী ফুল? এর ভেতরের এই অংশের দিকে খেয়াল করুন। একটি দণ্ডের মতো অংশে ছোট ছোট দানাদার পদার্থ রয়েছে। দণ্ডটিকে বলা হয় পুংকেশর। আর এই পুংকেশরের উপরে চ্যাপ্টা থলির মতো অংশ বা পরাগধানীতে থাকা দানাদার বস্তুগুলো হলো পরাগরেণু। তো এটি একটি পুরুষ ফুল যাতে সবচেয়ে বেশি মধুরস থাকে, ফলে এতে মৌমাছির মতো বিভিন্ন পরাগায়নকারী পতঙ্গ আকৃষ্ট হয় আর মধু সংগ্রহ করতে যে শরীরে আটকে যায় এই ক্ষুদ্র পরাগরেণু। এবার এই ফুলটিকে দেখুন। এর ভেতরের অংশ আগেরটির হতে বেশ খানিকটা আলাদা, আর তাতে নেই কোনো পরাগরেণু। তাছাড়া এতে মধুরস থাকে খুবই কম। তারপরও উপর থেকে দেখতে একই হয় পতঙ্গগুলো পুরুষ ফুল হতে এই ফুলে প্রবেশ করে মধু সংগ্রহে। আর সে সময় তাদের পা ও শরীরে লেগে থাকা পরাগ রসালো এবং আঠালো এই অংশে, অর্থাৎ গর্ভমণ্ডুতে আটকে যায়। পরবর্তীতে এখান থেকেই পরাগ পরিপুষ্ট হয়ে ফেটে গিয়ে তার এই পরাগ নালীর মাধ্যমে স্ত্রী ফুলটির গর্ভদণ্ডের ভেতর দিয়ে সরাসরি গর্ভাশয়ের দিকে এগিয়ে যায় এবং পরাগরেণুতে থাকা পুরুষ প্রজনন কোষ বা শুক্রাণু এই নালীর মাধ্যমেই গর্ভাশয়ে থাকা ডিম্বাণুর সাথে মিলিত হয়, অর্থাৎ নিষেক হয়। ফলে আমরা এমন পরিপুষ্ট ফল পাই। অর্থাৎ কুমড়ার একটি গাছে যেমন পুরুষ ফুল ফোটে, তেমনি আলাদাভাবে স্ত্রী ফুলও ফোটে। এই ধরনের গাছগুলোকে বলা হয় মনোসিয়াস বা একগৃহী গাছ। আর এই পেঁপে গাছকে বলা হয় ডাইশাস বা দ্বিগৃহী গাছ, কারণ সম্পূর্ণ একটি গাছে হয় স্ত্রী ফুল না হয় পুরুষ ফুল ফোটে। স্ত্রী ও পুরুষ ফুল আলাদাভাবে একটি গাছে ফোটে না, যদিও কিছু পেঁপে গাছ এর ব্যতিক্রম হয়ে থাকে। আবার অনেক গাছে একটি ফুলেই থাকে পুংকেশর এবং গর্ভকেশর, যাদেরকে স্বয়ংসম্পূর্ণ ফুল বলে, যেমন এই লিলি ফুল। আর এই সকল অধিকাংশ গাছের পরিপক্ক ফুলে সাধারণত পরাগরেণু পুংকেশরের মাথায় পরাগধানী ফেটে গিয়ে পরাগরেণু বাহিরে বেরিয়ে আসে এবং উন্মুক্ত থাকে, যার ফলে অধিকাংশ গাছেই বাতাস ও কীটপতঙ্গের মাধ্যমে সহজেই পরাগায়ন সম্ভব হয়। লিলি ফুলের মতোই টমেটো বা বেগুন গাছের ফুলে থাকে ঠিক এমনই কয়েকটি পুংকেশর এবং একটি গর্ভকেশর। আর পুংকেশরেও থাকে পর্যাপ্ত পরাগরেণু। কিন্তু এই টমেটো বা বেগুন গাছের ফুলের পরাগায়ন সাধারণ পরাগায়নকারী পোকাদের দ্বারা শতভাগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয় না, ঠিক এই সমস্যার কারণে। একটু ভালোভাবে খেয়াল করুন। দেখেছেন, এটি লিলি ফুল,
যেখানে পরাগগুলো পরাগধানী ফেটে কেমন উন্মুক্ত অবস্থায় রয়েছে। অথচ এই ফুলটির পরাগধানী ফাটার কোনো লক্ষণই নেই। আসলে এই ধরনের ফুলগুলোর পরাগধানী ফেটে বের না হয়ে ওর ভেতরেই সুরক্ষিত থাকে, যা সাধারণত বাতাস ও সাধারণ পতঙ্গ সহজে উন্মুক্ত করে গর্ভকেশর পর্যন্ত নিয়ে যেতে পারে না। শুধু তাই নয়, পুংকেশরগুলো এমনভাবে একে অন্যের সাথে যুক্ত থাকে যে অধিকাংশ গর্ভকেশর এর ভেতরেই অনেকটা লুকায়িত অবস্থায় থাকে। এমন ধরনের বিশেষ গঠনকে বলা হয় অ্যান্থার কোন। সেজন্য এতে পরাগায়নের বিষয়টি বেশ জটিল, আর এ কারণেই এই ধরনের ফুলে পরাগায়নে সক্ষম এই বিশেষ চতুর ভোমরাটি। অন্যান্য সাধারণ ফুল হতে মধুরস এবং পরাগ সংগ্রহে এরা সাধারণ পতঙ্গের মতোই আচরণ করে, কিন্তু এই বিশেষ ধরনের ফুলের ক্ষেত্রে ওরা ব্যবহার করে কম্পন পদ্ধতি। মূলত এই ফুলের পরাগায়ন হয় কম্পনের মাধ্যমে, তাই বাতাস ও মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে এটির পরাগায়ন আংশিক হয়ে গেলেও পরিপূর্ণ পরাগায়ন সম্ভব হয় না। তাই ফলন যেমন কম হয়, তেমনি মানে ও গুণেও হয় নিম্নমানের। অর্থাৎ ফলের রং, আকার বা ভেতরের রসালো অর্থাৎ মাংসল অংশ কমে এসে ফাঁপা ও স্পঞ্জের মতো হয় এবং আভ্যন্তরীণ সুগন্ধির বৈশিষ্ট্যে অনেকটাই তারতম্য তৈরি হয়। বেগুন বা টমেটোর মতো ফুলগুলোতে আসলে কোনো প্রকার মধুরস থাকে না, কিন্তু তারপরও পরাগায়নকারী এই ফুলে আকৃষ্ট হয় এর থেকে মধু আহরণের জন্য নয়, বরং পরাগরেণু সংগ্রহের জন্য। এই ভোমরা জানে যে এর থেকে পরাগ আহরণ করা স্বাভাবিকভাবে সম্ভব নয়, তাই ওরা ঠিক এভাবেই ডানার পেশি কাঁপানোর মাধ্যমে এতে তৈরি করে প্রচণ্ড কম্পন, আর তাতেই পুংকেশরে লুকিয়ে থাকা পরাগরেণু বের হয়ে আসে, যার ফলে এই পরাগরেণু ওরা যেমন সংগ্রহ করতে পারে, তেমনি পর্যাপ্ত পরিমাণ পরাগরেণু গর্ভকেশরে পৌঁছাতে সক্ষম হয়। ফলে প্রায় প্রতিটি ফুলে যেমন ফল ধরে, তেমনি পর্যাপ্ত পরাগরেণু পাবার কারণে ফলগুলোর আকারও হয় বড়, রং হয় উজ্জ্বল এবং মানে গুণে হয় অনন্য। অল্প সংখ্যক গাছের ক্ষেত্রে মানুষ হাত দিয়ে এভাবে নাড়িয়ে মোটামুটি মানের পরাগায়ন করতে সক্ষম হয় বটে, কিন্তু বড় পরিসরে মূলত এই প্রক্রিয়া অকার্যকর। তাছাড়া হরমোনের মাধ্যমে ফল আটকাতে পারলেও সেগুলোর মান হয় অনেকটাই নিম্নমানের এবং ব্যবহারের মাত্রায় সমস্যা হলে তা স্বাস্থ্যের জন্য কিছুটা ঝুঁকির সৃষ্টি করতে পারে। কিন্তু এই ভোমরার মাধ্যমে উৎপন্ন ফল যেমন পুষ্ট ও গুণমান সম্পন্ন হয়, তেমনি ফলনও বেড়ে যায় 20 থেকে 60% পর্যন্ত। এ কারণেই চীন সহ বিভিন্ন উন্নত দেশে গ্রিন হাউসে বা ক্ষেতের ভেতর ভোমরা পালন করা হয়, যাতে ওদের মাধ্যমে প্রাকৃতিকভাবে পরাগায়ন করা যায়। আমাদের দেশে নিজেদের অসচেতনতায় কৃষিক্ষেত্রে ভোমরার আবাস প্রায় ধ্বংসপ্রাপ্ত, তাই প্রাকৃতিকভাবে এদের দ্বারা এই সকল ফসলে পরাগায়ন অসম্ভব। তবে বাহিরের দেশের মতো এমন খামারের পাশে এই ভোমরা সহ মৌমাছির চাষ করলে ফলন যেমন বাড়ানো সম্ভব হবে, তেমনি মৌমাছির মতো পতঙ্গ হতে আমরা উন্নত মানের মধুও সংগ্রহ করতে পারব। স্বাস্থ্যগত দিক বলুন বা অর্থনৈতিক দিক বলুন, এদেরকে আমরা যদি আহ্বান জানাতে পারি, তাহলে প্রত্যক্ষভাবে আমরাই হব সবচেয়ে বেশি লাভবান।